অদিতি ঘোষের লেখা গল্প কথা দিলাম। ভদ্রলোককে একটু দূর থেকেই চোখে পড়ল পলাশের। অনেকের মাঝেও পোশাক ও চুলটার জন্য বিশেষভাবে চেনা যায় ওনাকে। বেশিরভাগ দিন প্রায় একই ধরনের পোশাক পরেন উনি। ধবধবে সাদা চোস্ত পাজামা এবং পাঞ্জাবি। লম্বা ফর্সা দোহারা চেহারার মানুষটার আর একটা বিশেষত্ব ওনার চুলে। ঘাড় পর্যন্ত নেমে আসা কোঁকড়া চুলের মাথাটা সহজেই দৃষ্টি কাড়ে। ফুলের সাজ কেনার জন্যই যে আজও উনি আসছেন সে ব্যাপারে নিশ্চিত পলাশ। ফুল কিনে যে রাস্তাটা ধরেন ভদ্রলোক সেটা চলে গেছে রেড লাইট এরিয়ার দিকে। ওই পাড়ায় যারা যান তাদের জন্য বাবু ডাকটাই সাধারণত প্রচলিত। তবু পলাশের ওনাকে বাবু না বলে ভদ্রলোক বলতে ইচ্ছে হয়। অন্য সকলে থেকে ওনার ব্যবহার সম্পূর্ণ আলাদা। অন্যদের মতো তুই তোকারি করেন না উনি। কথা বলেন খুব ধীরে ধীরে। ভদ্রলোক মদ্যপান করেন কিনা জানে না পলাশ, তবু ওনাকে সেই অবস্থায় ভাবতেও কষ্ট হয়। প্রথম দিন এসে বেশি করে গোলাপ দেওয়া একটা রজনীগন্ধার স্পেশাল মালা আর ফুলের তৈরি হাতের অলংকার, টিকলি, মুকুট মানে কনের সাজ পুরো নিয়ে গিয়েছিলেন। এরপর যে কদিন এসেছিলেন নানা ধরনের মালা ও অন্যান্য সাজ তৈরি করিয়ে নিয়ে গেছেন। কখনো বেল ফুলের বা জুঁই ফুলের গোড়ে মালা, কখনো বা গাঁদার কয়েকটা মালার সঙ্গে সূর্যমুখী ও অন্যান্য ফুলের সমন্বয়ে তৈরি ফুলের তোড়া নিয়ে গেছেন। সঙ্গে অবশ্য অন্য সব বাবুদের মতো হাতে জড়ানোর জন্য বেল ফুল বা জুঁই ফুলের সিঙ্গেল চেনও একটা করে নিয়ে গেছেন। একটানা ৩-৪টে শনিবার আসার পর বেশ কিছুদিন আসেননি ভদ্রলোক। হঠাৎই একদিন এসে সোজা দোকানের ভেতরে ঢুকে পড়েছিলেন। পলাশে চৌকির সামনে দাঁড়িয়ে অন্যদের কান বাঁচিয়ে ফিসফিস করে বলেছিলেন, আমার শকুন্তলা, তোমার তৈরি ফুলের সাজ ভারী পছন্দ হয়েছে। সত্যিই তুমি একজন ভালো শিল্পী। তবে এবার আমি যেমন অর্ডার দেব সেই মতো সাজ তৈরি করে দিতে হবে তোমাকে। আর সেগুলো চাই আগামী শনিবার সন্ধ্যায়। হবে তো? পলাশ প্যাড ও পেন বের করে বলেছিল, নিশ্চয়ই তৈরি করে দেব। বলুন কি চাই? উনি বলেছিলেন, একটু নতুনত্ব চাই। যেমন ধরো, হলুদ রঙের গোলাপের সঙ্গে লাল গোলাপ ও নীল গোলাপ, বা নীল রঙের কোনো ফুল দিয়ে তৈরি নেকলেস। ওই একই ফুল দিয়ে তৈরি কঙ্কন ও বাজুবন্ধ। কোমরের জন্য চন্দ্রহার, আর মাথার জন্য ওই ৩ রকম ফুলে তৈরি টায়রা টিকলি একসাথে। আর খোঁপার জন্য মোটা একটা মালা। তবে সাদা কোনো ফুল ব্যবহার করবে না একদম। কি, পারবে তো? পলাশ বলেছিল, পারবো। লাল গোলাপ, হলুদ গোলাপ আর নীল গোলাপ দিয়ে সেটটা তৈরির চেষ্টা করব। যদি নীল গোলাপ না পাই তাহলে নীল কলমি বা অন্য কোনো নীল ফুল দিয়েও ম্যানেজ করা যাবে। কিন্তু পুরোটাই গোলাপ দিয়ে তৈরি করলে ভালো হবে না সেটটা। এই ৩টে রঙেরই গাজরা ফুল পাওয়া যায়, ওগুলো ব্যবহার করব যেখানে দরকার সেখানে। তাছাড়া সবসময় গোটা ফুল ব্যবহার করি না আমি, পাপড়ি খুলেও কাজে লাগাই। এসব নিয়ে আপনার কোনো আপত্তি নেই তো? উনি বলেছিলেন, তুমি শিল্পী, তোমার দৃষ্টিতে যেটা সুন্দর লাগবে সেটাই করবে। বেশ, তবে আমার একটা প্রশ্ন ছিল। উত্তর দিলে আপনার ভালো হোক বা না হোক, মন্দ যে হবে না সেটা আমি নিশ্চিত করে বলতে পারি। বেশ, শুনি তোমার কি প্রশ্ন। আমার মনে হচ্ছে আপনি নিশ্চয়ই এইভাবে কাউকে সাজিয়ে তার ছবি তুলতে চাইছেন। বিষয়টা যদিও একেবারেই আপনার ব্যক্তিগত, তবু বিশেষ কারণেই প্রশ্নটা করলাম। মজা করার ঢঙে ভ্রুভঙ্গি করে ঠোঁট টিপে হেসেছিলেন উনি। তাহলে আগে কারণটা শুনি, তারপর না হয় উত্তর দেব কিনা ভাবা যাবে। ওনার কথা বলার ভঙ্গিমায় একটা প্রশ্রয়ের ছোঁয়া ছিল, তাই পলাশ সাহস করে বলেছিল, আসলে এই ৩টে ফুলের কম্বিনেশনে গহনা পরলে তার সঙ্গে কিন্তু রঙিন শাড়ি বা অন্য কোনো চকচকে পোশাক মোটেই মানাবে না। সেই জন্য আপনার শকুন্তলাকে তখন সাদা পোশাক পরাতে হবে। আর মাথায় যে ধরনের ফুলের গয়নার কথা বললেন তার সঙ্গে খোঁপা না বেঁধে হালকা করে কয়েকটা মাত্র পাক দিয়ে লম্বা বিনুনি বাঁধলে ভালো লাগবে। সেই বিনুনিতে লাগানোর জন্য মালাটা হবে একটু অন্যরকম, টায়রার মতো করে চুলের পেছনের দিকে থাকবে সেটা। তার মধ্যেখান থেকে হবে লম্বা মালাটা। মালাটা চুলে না জড়িয়ে বিনুনির ওপর সেট করতে হবে, মাঝে কয়েক জায়গায় বেঁধে। দাঁড়াও দাঁড়াও, ভাবতে দাও আমাকে। আর একটু ক্লিয়ার করে বুঝিয়ে দিল পলাশ চুলের সাজটা কেমন করতে চাইছে ও। এছাড়া আরো একভাবে মাথার গয়না পরানো যেতে পারে। সেটা কিভাবে শুনি? আপনি যদি ঘাগরা টাইপের পোশাক পরান
তাহলে টায়রা টিকলির বদলে মাথার উপর একটা ফুলের রাউন্ড শেপের গয়না পরাতে পারেন। রিংটা মাথায় সেট হয়ে থাকবে, তার উপর ফুল ঝুলিয়ে ঝুলিয়ে কিছু কারুকার্য করা যাবে। আর সেক্ষেত্রে খোপা বা বিনুনি না বেঁধে চুলটা সম্পূর্ণ এলো করে রাখলে বেশি ভালো হবে বলেই মনে হয়। ভদ্রলোক উচ্ছ্বসিত হয়ে পলাশের হাতটা ধরে ঝাঁকিয়েছিলেন। ইউ আর রিয়েলি গ্রেট। তোমার ড্রেস কনসেপ্ট দেখছি দারুণ। আমি তো সাদা পোশাকের সঙ্গে পরানোর জন্য এই ধরনের ফুলের সাজের কথা বলেছি, কিন্তু চুলটার ব্যাপারে ভাবিনি তো। কি করে এত সুন্দরভাবে ভাবলে তুমি? তুমি পড়াশোনা কত দূর করেছো জানি না, তবে তোমার চিন্তাধারা ও রুচিবোধের প্রশংসা না করে পারছি না আমি। বেশি দূরে আর যেতে পারলাম কই, 7 বছর আগে উচ্চ মাধ্যমিক পাশ করেছিলাম, তারপর আর পড়া হয়নি। আঁকার শখ ছিল খুব, এখনো সুযোগ পেলে একটু একটু আঁকি, সময় অবশ্য পাই খুবই কম। এখন তো দিনটা কেটে যায় এই ফুলের সাজ তৈরি করতে করতে, তবে কনসেপ্ট পাই বিভিন্ন সময় বিভিন্ন ছবি থেকে। যাই হোক, আমি কিন্তু আমার প্রশ্নের উত্তরটা এখনো পাইনি। ঠোঁটের কোণে হাসি টেনে ভদ্রলোক বলেছিলেন, তোমার অনুমান একেবারেই ঠিক। আচ্ছা, অর্ডারে আপনার নাম কি লিখব? উনি বলেছিলেন, নাম চাই বুঝি? ঠিক আছে, লেখো যাযাবর। তুমি ওই দিন সব রেডি করে রাখবে কিন্তু। আমি 6:30টার মধ্যে এসে নিয়ে যাব। পলাশ ঘাড় কাত করে সম্মতি জানিয়েছিল। পরের শনিবার উনি নির্দিষ্ট সময়ে এসেছিলেন। সেদিন দোকানে যথেষ্ট ভিড় ছিল। ফুলের গয়না আগেই সব ঠিকঠাক প্যাক করে রেখেছিল পলাশ। টাকা পেমেন্ট করে সেগুলো নিয়ে চলে গিয়েছিলেন উনি। সেদিন আর কোনো কথা বলেননি। উনি চলে যাওয়ার পর দোকান কিছুটা ফাঁকা হলে দোকানের মালিক চন্দন চাওলাদার বলেছিলেন, এত টাকার ফুলের গয়না কিনে কেউ যে বেশ্যা বাড়ি যেতে পারে সে কথা বাপের জন্মেও শুনিনি বাপু। তারপর আর আসেননি উনি প্রায় 2 সপ্তাহ হয়ে গেল। আজ আবার আসছেন। অন্য দিনের মতোই সামনে সিগারেটের দোকানটায় দাঁড়িয়ে সিগারেট ধরালেন একটা। সিগারেট শেষ করে তারপরেই এখানে আসবেন। কলকাতার প্রসিদ্ধ এলাকার বহুদিনের পুরনো এই ফুলের দোকানটায় প্রায় 7 বছর ধরে কাজ করছে পলাশ। তবে সেদিনের পলাশ আর আজকের এই পলাশের মধ্যে অনেক ফারাক। এখনও হয়ে উঠেছে একজন দক্ষ মালাকার। ওর হাতের তৈরি ফুলের মুকুট ও অন্যান্য সাজ কাস্টমারদের রীতিমতো নজর কাড়ে। এছাড়া ফুলের নানা ধরনের বুকে তৈরি করতেও ওস্তাদও। ও সুচারু হাতে শিল্প নৈপুণ্যে মুগ্ধ হয় বহু সম্ভ্রান্ত মানুষও। বাবা মারা যাওয়ার পর উচ্চ মাধ্যমিক পাশ করেই যে কোনো একটা কাজের সন্ধানে গ্রাম থেকে যখন শহরে চলে এসেছিল পলাশ, তখন ওর বয়স সবে 19। চেষ্টা করেও তেমন কোনো স্থায়ী কাজ মেলেনি। এদিক সেদিক ঘোরাঘুরি করতে করতে শেষ পর্যন্ত জুটে যায় এই কাজটা। একই সঙ্গে কাজ ও আশ্রয় জুটে যাওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছিল পলাশ। তখন দোকানের ভেতরের ফাঁকা জায়গাটায় মেঝেয় পাতা চটের বস্তার উপর বসে গাঁদা আর জবার মালা গাঁথত ও। মালা গাঁথা ছাড়াও আরো কিছু কাজ ছিল ওর। দোকানের সামনে রডের উপর হুকে ফুলের মালা ঝোলানো, ফুলে জল দেওয়া, এমনকি প্রয়োজনে মাঝে মাঝে কাস্টমারও সামলাতে হতো ওকে। মালিকের বসা চেয়ারের সামনে ফুল সাজিয়ে রাখার জন্য সানমাইকা সেট করা একটা বিশাল বড় লম্বাটে টেবিল আছে, তার সামনের দিকটা রাউন্ড করে কাটা। তার ডান দিকে ক্যাশ বাক্স। দোকানের ভেতরে আরো 3টে কাঠের চৌকি আছে, একটার মধ্যে অর্ডারি জিনিস তৈরি করে রাখা হয়। একটা চৌকিতে বসে দুজন মালাকার রজনীগন্ধার ও বেল ও জুঁই ফুলের মালা গাঁথে। আর যে চৌকিটার উপর বসে পলাশ নিজে কাজ করে এখন, তখন এখানে বসে কাজ করত দোকানের প্রধান মালাকার মাঝবয়সী মহাদেব দাস। ফুলের বিভিন্ন সাজ বানাতো সে সময় মহাদেব কাকা। পলাশ প্রথম থেকেই নিজের কাজের ফাঁকে ফাঁকে লক্ষ্য করত মহাদেব কাকার কাজ। কিছুদিন পর থেকেই মহাদেব কাকাকে ও নিজেই নতুন নতুন আইডিয়া দিত। খুব খুশি হতো মহাদেব কাকা। মহাদেব কাকা এখন দেশের বাড়িতে কেমন আছে বা আদৌ বেঁচে আছে কিনা জানে না পলাশ। মাঝে মাঝে এসব নিয়ে ভাবে পলাশ, সত্যি কি বিচিত্র এই জগৎ। এখানে একই ফুল কত কাজে ব্যবহৃত হয়। দোকানে কেউ ফুল ও মালা কিনতে আসে মায়ের মন্দিরে যাওয়ার জন্য, কেউ বা মালা কিনে নিয়ে যায় গণিকালয়ে, কেউ ফুলের মালা ও বুকে কিনে বিয়ে অন্নপ্রাশন বা জন্মদিনের মতো কোনো অনুষ্ঠান বাড়ি সাজাতে, কেউ বা এসব কেনে সব যাত্রার খাট সাজাতে বা মৃতদেহের উপর চাপাতে। ভাইদের হাতে বাঁধবে বলে বোনেরা কত ফুলের রাখি কিনে নিয়ে যায় রাখি পূর্ণিমায়। এছাড়া রথযাত্রা, ঝুলনের মতো বিশেষ বিশেষ উৎসবে হিড়িক লাগে ঠাকুরের জন্য ফুলের রথ, দোলনা বা সিংহাসন কেনার।
তবে এই ভদ্রলোকের মতো প্রস্টিটিউশনে যাওয়ার জন্য এমন করে ফুলের সাজ কিনতে কাউকে দেখেনি ও আগে। মালিকের সেদিনের বলা কথাটা একেবারে ঠিক। দেখতে দেখতে 25টা বসন্ত পেরিয়ে এসেছে পলাশ। এখন আর ছোটটি নেই ও। পতিতালয়ে যে পুরুষরা শুধু নারীর শরীরের আকর্ষণেই যায় সেটা বোঝে ও। ওই ভদ্রলোকও নিশ্চয়ই শুধু শুধু পয়সা খরচ করে ওখানে যান না। উনি অবশ্যই ওই শকুন্তলা নামের মেয়েটির শরীর ভোগ করেন। তাহলে তার আগে এত নিখুঁত করে সাজিয়ে ছবি তোলার দরকার কি? শুধু নিজের মনে তৃপ্তির জন্য এত সব কেউ করে? বড় অবাক লাগে পলাশের। কিছুতেই যেন হিসেবটা মেলাতে পারে না ও। পলাশের অ্যাসিস্ট্যান্ট হিসেবে এখন কাজ করে আরো কয়েকজন। মহাদেব দাস অসুস্থ হয়ে দেশে ফিরে যাওয়ার সময় এই দোকানের মালিককে বলেছিলেন তার জায়গায় অন্য কোনো কারিগর না রেখে পলাশকে বসাতে। কারণ পলাশ ভীষণ ভালো কাজ জানে। মহাদেব দাস সার্টিফিকেট দিল পলাশের কাজের উপর একটা পরীক্ষা নিয়েছিলেন মালিক। সেই পরীক্ষায় খুব ভালোভাবে উত্তীর্ণ হয়েছিল পলাশ। তখন থেকেই ও এই দোকানের প্রধান মালাকর। তবে গত 2 বছর হলো দোকানের মালিকানা বদলেছে। বাপের জায়গায় ছেলে এখন মালিক। পলাশকে ভীষণভাবে বিশ্বাস করেন বর্তমান মালিক চন্দন চাওলাদার। তাই মালিক না থাকলে ক্যাশ বাক্স সামলানোর দায়িত্বটাও ওর উপরেই বর্তায়। দেশের বাড়িতে যাওয়ার পাঠ নেই বললেই চলে ওর। বাবা মারা যাওয়ার পর শুধুমাত্র একার পেট চালানোর জন্য সংসারে অনেক কাজ করতে হতো মাকে। কাজের চাপে অসুস্থ হয়ে পড়ছিল মা। তাই মাকে নিয়ে চলে এসেছে ও কলকাতায়। একটা বস্তিতেই ঘর ভাড়া নিয়ে থাকে দুজনে। অবশ্য ও থাকা মানে শুধু রাতটুকু। সারাদিনের পর একেবারে রাত্রে ঘরে ফেরে ও। দিনগুলো পেরিয়ে যাচ্ছে গতানুগতিকভাবে। তবু তারই মাঝে যখন তখন মনে পড়ে যায় টিয়ার কথা। বেচারা টিয়া সৎ মায়ের অত্যাচার সহ্য করে হয়তো কোনো রকমে বেঁচে আছে। ক্লাস 9 পর্যন্ত পড়েছিল টিয়া। তারপরে পড়া ছাড়িয়ে দিয়ে ওকে সারা দিন কাজ করাতেন ওর নতুন মা। নিজের ছেলে খাঁটির দুধ খেতে পায় না বলে বাড়িতে গরু পুষেছিলেন ওই মহিলা। সেই গরুর দেখাশোনা করা থেকে শুরু করে সংসারের বেশিরভাগ কাজই করতে হতো টিয়াকে। এই নিয়ে পাড়ার কেউ কিছু বললে মুখস্থ বুলি আউড়ে যেতেন ওর সৎমা। বড় লোকের বেটি তো নয় যে বড় ঘরে বিয়ে দেওয়া হবে। যেখানে যাবে সেখানেও ওকে কাজ করেই খেতে হবে। তাই এখন থেকে অভ্যাসগুলো করে রাখা ভালো। তাছাড়া সংসারটা আমার। তাই কিভাবে চালাবো সেটা আমিই ঠিক করব। পাড়ার লোকের জ্ঞান দিতে আসার দরকার নেই। বসিয়ে বসিয়ে একবেলা কেউ খাওয়াবে কি ওকে? নিজেদের সম্মান বাঁচাতে এরপর আর কেউ তেমন কিছু বলতে যেত না। টিয়ার যখন স্কুলে যাওয়া বন্ধ হলো তখন সবে মাধ্যমিক দিয়েছে পলাশ। পাশাপাশি বাড়ি। তাই দেখা হতো প্রায় সব সময়। নতুন মায়ের নির্দেশ মেনে বিকেলে গরু দুটোকে নিয়ে বড় পুকুরের ধারে চড়াতে যেতে হতো টিয়াকে। গরু দুটোকে গাছতলায় বেঁধে নিজে একটু বসতো। পলাশ তখন উচ্চ মাধ্যমিক পড়তো। স্কুল থেকে ফেরার সময় সাইকেল রেখে মাঝে মাঝে ওর সঙ্গে গল্প করত। বড় মায়া হতো ওর টিয়ার জন্য। পলাশের বাবা তখন কারখানায় কাজ করত। তাই ওদের ততটা অভাব ছিল না। পকেটে করে লাড্ডু বিস্কুট লজেন্স নিয়ে আসতো ও টিয়ার জন্য। টিয়া খুব খুশি হতো। তবু বলতো, তুমি এখান থেকে যাও পলাশদা। নতুন মা জানতে পারলে হয়তো তোমাকে যাতা বলবে, তোমাকে অপমান করবে। একটুও ভালো লাগবে না আমার। পলাশ ওর কথাকে গুরুত্ব দিত না তেমন। তারপরও ওর কাছে এসে বসতো মাঝে মাঝেই। সেদিনের কথাটা স্পষ্ট মনে আছে আজও। গাছতলায় বসে একভাবে কাঁদছিল টিয়া। অনেকবার জিজ্ঞাসা করার পর পলাশ জানতে পেরেছিল টিয়ার কান্নার কারণটা। ও বলেছিল, নতুন মা যাই বলুক কিছু মনে হয় না আমার। কিন্তু আজ ছোট ভাইটা পড়ে যাওয়ায় বাবা বলেছে, তোর মার কত দিক সামলাবে। ছোট ছোট ভাই দুটোকে একটু দেখতেও তো পারিস। আসলে দেখবি কেন বল? তোর মনে তো প্যাঁচ ঢুকে গেছে। ওরা যে তো সৎ ভাই, তাই না? বাবার কথাটা শোনার পর থেকে খুব কষ্ট হচ্ছে গো পলাশদা। আমি কিন্তু ভাইদের খুব ভালোবাসি। পলাশ বলেছিল, তুই আর কত করবি বলতো? সারাদিন তুই যে এত কাজ করিস সে কথা কি জানে না তোর বাবা? টিয়া ঘাড় নেড়ে সম্মতি জানিয়েছিল। সবই জানে। আসলে নতুন মা দেখতে ভালো তো, তাই নতুন মায়ের সব কথাই শোনে বাবা। ধুর বোকা, দেখতে ভালো বলে কথা শোনে এটা হয় নাকি? তোকেও তো দেখতে ভালো। সারাদিন অত রোদে রোদে ঘুরে কাজ না করলে তোকে আরো অনেক সুন্দর দেখতে হতো। জানো পলাশদা, ভাই দুটোকেও খুব ভালোবাসে বাবা। আর আমাকে সারাক্ষণই বকে।
আসলে যার মা নেই তার কেউ নেই গো। মাত্র 2 বছরের ছোট টিয়ার মাথায় হাত বুলিয়ে চোখের জল মুছিয়ে দিয়েছিল সেদিন পলাশ। বলেছিল, তুই চিন্তা করিস না, কেউ না থাক, আমি তো আছি। আমি বড় হলে তোর দায়িত্ব নেব, ততদিন একটু কষ্ট কর তুই। কান্না ভুলে সেদিন হেসেছিল টিয়া। তুমি আমার দায়িত্ব কি করে নেবে গো? তুমি কি আমায় বিয়ে করবে? পলাশ বলেছিল, তুই চাইলে সেটাই করব। টিয়ার মুখটা খুশিতে উজ্জ্বল হয়ে উঠেছিল। বলেছিল, জানো পলাশদা, আমার না সব্বাইকার থেকে তোমাকে বেশি ভালো লাগে। তুমি সত্যি আমাকে বিয়ে করবে তো? আবেগে আপ্লুত হয়ে পলাশ ওর হাত দুটো ধরেছিল। কথা দিলাম, তোকে ছাড়া কাউকে বিয়ে করব না। বড় হয়ে নিজে রোজগার করতে শুরু করলে টিয়াকে বিয়ে করবে, সেই রকমই ইচ্ছে ছিল পলাশের। কিন্তু ওর ভাগ্যদোষে তারপরই সব ওলটপালট হয়ে গিয়েছিল। কিডনির অসুখে পড়ে শয্যাশায়ী হলো বাবা। 1 বছর ভুগে মারা গেল পলাশের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়া 3-4 মাস আগেই। শুরু হলো কাকাদের খবরদারি। পলাশকে তখনই পড়া ছেড়ে দিয়ে কাজ জোটাতে বলেছিল কাকারা। শেষ পর্যন্ত মায়ের অনুরোধে পরীক্ষাটা দেওয়া অবধি অপেক্ষা করেছিল। তারপরেই জানিয়েছিল, অত বড় ছেলেকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবে না তারা। ওর খাওয়া নিয়ে রোজই খোঁটা দিত কাকিমারা। সেসব শুনে মা কাঁদতো। তাই মাকে একটু শান্তি দিতে কয়েকদিনের মধ্যেই কলকাতায় চলে এসেছিল ও কাজের সন্ধানে। তারপরে শুরু হয়েছিল ওর বেঁচে থাকার লড়াই। নিজে এখানে পড়ে থাকলেও মায়ের জন্য চিন্তা হতো খুব। তবে 1.5 বছর পরেই প্রধান মালাকার হিসেবে কাজ শুরু করে ওর পারিশ্রমিক অনেকটাই বেড়ে গিয়েছিল। তখনই মাকে আনতে গিয়েছিল পলাশ। গ্রামে গিয়ে দেখা হয়নি টিয়ার সঙ্গে। মায়ের কাছে জানতে পেরেছিল ওর খবর। টিয়ার নতুন মা নাকি ভালো হয়ে গেছে। টিয়াকে দিয়া তেমন কোনো কাজ করায় না। ওর বিয়ে দেবে বলে ঠিক করেছে। মাঝে মাঝেই দেখতে আসে পাত্রের বাড়ির লোকজন। রং কালো হয়ে যাবে বলে টিয়াকে একদমই বাইরে বের হতে পর্যন্ত দেয় না। কথাটা একেবারেই বিশ্বাস হয়নি পলাশের। মনে হয়েছিল অতিরিক্ত পরিশ্রমের ফলে নিশ্চয়ই অসুস্থ হয়ে পড়েছে টিয়া। ওর হয়তো বাড়ি থেকে বার হওয়ার শক্তিটুকুও নেই। কিন্তু সব বুঝেও চুপ করে থাকতে হয়েছিল ওকে। নিজের সীমিত ক্ষমতা নিয়ে কিছুই করার ছিল না তখন ওর। তাই বুকের মধ্যে অনেক কষ্ট চেপে রেখে চলে এসেছিল মাকে নিয়ে। তারপর পেরিয়ে গেছে 5 বছরের বেশি সময়। এর মধ্যে টিয়ার কোনো খবর জানতে পারেনি পলাশ। যেখানে নিজের বাড়ির লোকেদের সঙ্গেই কোনো সম্পর্ক নেই, সেখানে অন্যের বাড়ির খোঁজ পাবে কি করে? এতদিনে টিয়ার হয়তো সত্যি সত্যি বিয়ে হয়ে গেছে। কোথায় আছে বা কেমন আছে যদিও জানে না পলাশ। তবুও টিয়া রয়ে গেছে ওর মন জুড়ে। নিজের অক্ষমতার জন্য ওকে দেওয়া প্রতিশ্রুতি রাখতে পারেনি পলাশ। এখন শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করে, যেখানেই থাকুক ও যেন ভালো থাকে। দোকানে ঢুকেই ভদ্রলোক পলাশের দিকে এগিয়ে এলেন। উনি অর্ডার দেওয়ার সময় নিজের নাম যাযাবর বলেছিলেন। সেটা বিশ্বাস হয়নি পলাশের। ওটাও না ছদ্মনাম হলেও হতে পারে, তবে আসল নাম কখনোই নয়। উনি বললেন, কি খুব ব্যস্ত নাকি? পলাশ হাসল। ওই যেমন থাকি আর কি। তোমাকে দেখানোর জন্য আজ 2টো জিনিস এনেছি। কি এনেছেন? 2টো ছবি। দুটোই আমার শকুন্তলার। একটা ছবি আমার ক্যামেরায় তোলা, আর অন্যটা আমার নিজের হাতের আঁকা। আপনি ছবি আঁকেন? ভদ্রলোক সামান্য হাসলেন। হ্যাঁ, চাকরি করি, তবে তার সঙ্গে ছবিও আঁকি। এই 2.5 মাসে আমি শকুন্তলার 5-6টা ছবি এঁকেছি। তবে তোমাকে দেখাবো সেই ছবিটা, যেটাতে তোমার তৈরি ফুলের গয়নার সাজে সাজিয়ে তুলেছিলাম শকুন্তলাকে। সামনে ছড়ানো ফুল ও নানা সরঞ্জাম দুপাশে ঠেলে সরিয়ে রেখে কৌতূহলে সামনে সরে এলো পলাশ। কই দেখি। হাতের ব্রিফকেসটা পলাশের কাজের চৌকির উপর রেখে ছবি দুটো বার করলেন উনি। ছবি দুটো পাশাপাশি রেখে অবাক হয়ে তাকিয়ে রইল পলাশ। ক্যামেরায় তোলা ছবির সঙ্গে কোনো মিল নেই ওনার আঁকা ছবির। সাদা ঘাগরা ও কাঁচুলি পরেছে মেয়েটি। তার সঙ্গে ওর তৈরি গলার হার, হাতের কানের ফুলের সাজ, চন্দ্রহার, মাথার গয়না, সবকিছু মিলিয়ে অপূর্ব সুন্দর লাগছে ওনার শকুন্তলাকে। পলাশ বলল, অসাধারণ, দারুণ সুন্দর আঁকেন তো আপনি। তার মানে আপনার চাকরিটাও আর্ট নিয়েই? আপনি একজন প্রফেশনাল আর্টিস্ট, তাই তো? ভদ্রলোক ঘাড় নেড়ে সম্মতি জানালেন। ছবিগুলোর দিকে পলকহীন তাকিয়ে থাকতে থাকতে পলাশের কপালে চিন্তার রেখা স্পষ্ট হলো। ভীষণ চেনা লাগছে মুখটা। চোখের উপর খুব কায়দা করে আইলাইনার লাগানো হয়েছে, তাই অরিজিনাল চোখটা কেমন ঠিক বোঝা যাচ্ছে না। কিন্তু নাক ও থুতনির ভাঁজের আদলটা বড় চেনা।
কোথায় যেন দেখেছে। কোথায়? কোথায়? বড় অস্থির লাগছে পলাশের। হঠাৎ এনলার্জ করা ফটোটার উপর ঝুঁকে পড়ে পাগলের মতো কিছু যেন খুঁজতে লাগলো পলাশ। ভদ্রলোক ছবি দুটো গুটিয়ে নিতে যেতেই পলাশ হাত জোড় করলো। দয়া করে আমাকে আরেকটু দেখতে দিন ছবি দুটো। ভদ্রলোক হাসলেন। কেন বলো তো? তোমাকে বেশ বিচলিত লাগছে। তুমি কি ওর সাজের মধ্যে কোনো খুঁত খুঁজে পেয়েছো? পলকহীন তাকিয়ে থাকতে থাকতে পলাশ বলল, এর নাম শকুন্তলা। হ্যাঁ, কিন্তু তুমি আজ আমার শকুন্তলাকে নিয়ে এতটা উদগ্রীব হয়ে পড়লে কেন? সেটাই তো বুঝতে পারছি না। তুমি কি কখনো ও পাড়ায় গিয়েছিলে? সে অবশ্য যেতেই পারো, সবাই তো যায়। ভদ্রলোকের কোনো কথা কানে ঢুকছে না পলাশের। ও ঘোরের মধ্যে বলল, আপনার কাছে আর কোনো ছবি, মানে মেকআপ ছাড়া কোনো ছবি নেই আপনার শকুন্তলার? হ্যাঁ, আছে। প্রথম দিন ক্যামেরায় তুলেছিলাম। প্লিজ একটু দেখান না সেটা। সেটা তো আমার কাছে নেই এখন। নেই না? আচ্ছা, আপনি আর যাবেন না ওখানে? ওহো, এখন দেখছি তোমাকে ছবিগুলো দেখিয়েই ভুল করেছি আমি। তুমি যেন একটু বেশি রিয়াক্ট করছো। এত প্রশ্ন করবে জানলে। ভদ্রলোকের পায়ের কাছে বসে পড়ে ওনার পা দুটো জড়িয়ে ধরলো পলাশ। আর শুধু একটা প্রশ্ন করব, দয়া করে সেটার উত্তর দিন। কপালের বাঁ দিকে কানের উপরে একটা কাটা দাগ আছে কি ওর? লক্ষ্য করে থাকলে বলুন না প্লিজ। মুহূর্তে বদলে গেল ভদ্রলোকের মুখের চেহারাটা। দোকানের অন্যান্য কর্মচারী থেকে খরিদ্দার সকলের দৃষ্টি এখন ওদের দুজনের দিকে। চন্দন চাওলাদার নিজে চেয়ার ছেড়ে উঠে এসে বললেন, কি ব্যাপার বলুন তো? পলাশ কি কোনো গড়বড় করেছে? পলাশের মনের মধ্যে যে একটা বড় রকমের ঝড় উঠেছে সেটা আন্দাজ করতে পারছেন ভদ্রলোক। পরিস্থিতি সামাল দিতে উনি বললেন, না না, তেমন কিছু করার মতো মানুষই নয় ও। আর ওর হাতের কাজ তো কোনো তুলনাই হয় না। আমরা অন্য একটা ব্যাপার নিয়ে আলোচনা করছিলাম। আপনি যদি ওকে কিছুক্ষণ সময়ের জন্য ছাড়েন, তাহলে আমরা অবশ্য বাইরে গিয়ে কথা বলতে পারি। চন্দন বললেন, সে যাই যাক, তবে কারোর অর্ডারের জিনিস পেতে যেন অসুবিধা না হয়। পলাশ তাড়াতাড়ি বলল, না না, ওসব কোনো অসুবিধা হবে না দাদা। আমার অর্ডারের জিনিস সব বানানো হয়ে গেছে। চন্দন চাওলাদার বললেন, তবে যাও। মালিকের পারমিশন পেয়েই চটি দুটো পায়ে গলিয়ে ভদ্রলোকের পিছু পিছু দোকান থেকে বেরিয়ে এলো পলাশ। পলাশকে নিয়ে একটা চায়ের দোকানে গিয়ে বসেছেন ভদ্রলোক। উনি জানালেন, ওনার পতিতালয়ে যাওয়ার উদ্দেশ্যই ছিল শুধুমাত্র ছবি আঁকা। নারীর শরীর ভোগ করার কোনো ইচ্ছে নেই ওনার। উনি একজনকে ভালোবাসেন, সেও আর্টিস্ট। একই জায়গায় চাকরি করেন। বিয়ে করবেন তাকেই, তবে কবে করবেন সেটা এখনো ঠিক করে উঠতে পারেননি। উনি একজন গণিকার ছবি আঁকতে চেয়েছিলেন বিশেষ উদ্দেশ্য নিয়ে। ওনার আঁকা একই মানুষের বিভিন্ন ছবির মাধ্যমে উনি প্রমাণ করতে চেয়েছেন যে একজন বারবনিতার গায়ে এমন কোনো স্টাম্প লাগানো থাকে না যে তাকে দেখলেই বোঝা যাবে যে সে একজন গণিকা। তাকে যেভাবে সাজানো হবে সেই রূপেই তাকে দেখা যাবে। রূপ উপজীবনী হলো সবার উপরে তার বড় পরিচয়, সেও একজন নারী। সেও হতে পারে তো কারোর জায়া, কারোর জননী। প্রফেশনাল মডেলদের নিয়ে কাজ করতে পারতেন উনি, কিন্তু ওনার মনে হয়েছে তাহলে ছবিগুলো এত জীবন্ত হতো না। ওই গণিকালয়ের মালকিনের কাছে উনি প্রথম দিনই নিজের চাহিদা জানিয়েছিলেন। বলেছিলেন, একটি গ্রাম্য সরল অল্প বয়সী মেয়ে হলে ভালো হয়। পতিতালয়ের মালকিন গঙ্গামাসি এই মেয়েটির ঘরে নিয়ে গিয়েছিল ওনাকে। উনি মেয়েটির নাম জিজ্ঞেস করে মেয়েটি ওর মালকিনের দেওয়া নামটাই বলেছিল। হাসি হাসি মুখে হেলে দুলে সামনে এসে দাঁড়িয়েছিল মেয়েটি। আমি হচ্ছে চাঁপা রানী। আমি বলেছিলাম, আমি তোমাকে 3 মাসের জন্য বুক করতে চাই, তুমি কি রাজি? চাঁপা রানীর হয়ে উত্তর দিয়েছিল গঙ্গামাসি। ও কি বলবে বাবু, আমি যেটা বলবো সেটাই হবে। আপনি অ্যাডভান্স দিবেন কি আজই? বলেছিলাম, হ্যাঁ দেব। আমি যাওয়ার সময় দেখা করে যাচ্ছি। গঙ্গামাসি নিশ্চিত হয়ে চলে গিয়েছিল। আমি চাঁপা রানীর খাটে বসতেই আমার দিকে এগিয়ে এসে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছিল ও। দোষ ওর নয়, ওদের প্রফেশনের জন্য এমনটাই শেখানো হয় ওদের। পরিস্থিতি বুঝে আমি তখনই বলেছিলাম, দাঁড়াও, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। অন্য সবাই যে কারণে এখানে আসে, আমি কিন্তু সেই কারণে আসবো না। আর রোজ তো নয়ই, যেদিন ইচ্ছে হবে সেদিনই আসবো। এই সময়টুকুর জন্য তোমার নাম রইল শকুন্তলা। আমি এই নামেই ডাকবো তোমাকে। শকুন্তলা বলেছিল, বুঝেছি, কাপড় জামা সব খুলে ছবি তুলবেন তাই তো?
আমার পাশের ঘরে ফুলিকে নিয়ে ওরকম করেছিল। আমি রোগা বলে সে মিনসে বাদ দিয়েছিল আমাকে। বলেছিলাম, না, আমি তা করব না। আমি তোমাকে নানাভাবে সাজিয়ে ছবি তুলব, তবে সেই কথা তুমি কারো কাছে ভুলেও গল্প করবে না। সাজগোজের কথা শুনে আনন্দে চিকচিক করে উঠেছিল শকুন্তলা চোখ দুটো। বলেছিল, কাউকে বলবো না। শুধু তার জন্য তুমি টাকা দেবে মাসিকে? বলেছিলাম, হ্যাঁ, সেই জন্যই। পতিতালয়ের একটা 20-21 বছরের মেয়ের পক্ষে কথাটা বিশ্বাস করা কষ্টকর ছিল। না না, 21 নয়, ওর বয়স এখন 23। ভদ্রলোক বললেন, কার বয়স 23? কোনো উত্তর না দিয়ে চুপ করে রইল পলাশ। পলাশের চোখ দুটো জলে ঝাপসা হয়ে এসেছে। বুকের ভেতরটা উতাল পাতাল করছে। ওর কেবলই মনে হচ্ছে শকুন্তলা বা চাঁপারানী আর কেউ নয়, সে নিশ্চয়ই ওর টিয়া। ওর দিকে চোখ যেতেই ভদ্রলোক তৎক্ষণাৎ নিজের কথা থামিয়ে দিলেন। আরে, আমি তো নিজেই বকে যাচ্ছি। এলাম তো তোমার কথা শুনতে। আমার কথা নয়, শুনবেন আমার টিয়ার কথা। উনি বললেন, বেশ, বলো। আধ ঘন্টা সময় ধরে সংক্ষেপে টিয়ার সম্বন্ধে সব কথা বলার পর ওর কপালের বাঁ দিকের কাটার দাগটার প্রসঙ্গে এলো পলাশ। টিয়া আমার থেকে 2 বছরের ছোট, তবুও একসঙ্গেই খেলতাম আমরা। বছর 5-6 বয়সে লুকোচুরি খেলতে খেলতে ইঁটের উপর ওর বাঁ দিকের কপালটা অনেকটা গর্ত হয়ে কেটে গিয়েছিল। তখন টিয়ার মা বেঁচে ছিল, ওর বাবা কাজে গিয়েছিল। মাথার ফাটাটা যা হোক করে বেঁধে ওকে কোলে নিয়ে ওর মা ছুটেছিল গ্রামের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেলাই পড়েছিল বেশ কয়েকটা। ওকে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় শুয়ে থাকতে দেখে আমি কেঁদে ফেলেছিলাম। তাই সেই কাটা দাগটা খুঁজছিলাম আমি। বলুন না, আছে কপালের বাঁ দিকে কোনো কাটা দাগ? ভদ্রলোক স্মার্টফোনটা অন করে অ্যালবামে এলেন। পলাশকে বললেন, এখানে বেশ কয়েকটা ফটো আছে, এগুলো দেখে খুঁজে পাও কি দেখো। সব ছবিগুলো 2-3 বার করে দেখলো পলাশ, কিন্তু কাটা দাগ চোখে পড়ল না। সব ফটোতেই কপালের অর্ধেকটা অংশ চুলে ঢাকা। তবুও মুগ্ধ বিস্ময়ে ছবিগুলো দেখতে লাগলো পলাশ। কোনোটা লাল বেনারসি পরা কনের সাজে তোলা ছবি, কোনোটাই দূরে শাড়ি পরে ঘোমটা দেওয়া লজ্জাবতী গ্রাম্যবধূ, কোনোটাই আশ্রমকন্যা শকুন্তলার মতো ফুলের সাজে সজ্জিত সে। আবার কোনো ছবিতে সে স্নেহময়ী মা, তোয়ালে জড়ানো ছোট্ট একটা শিশুকে বুকের কাছে চেপে ধরে আছে ও পরম স্নেহে। পলাশ উদ্বিগ্ন গলায় বলল, বাচ্চাটা কার? ভদ্রলোক হাসলেন। ওটা একটা বড়সড় পুতুল, আমি উপহার দিয়েছি ওকে ওটা। আসলে আমি ওকে কথা দিয়ে কথা রাখতে পারিনি বলে খুব কষ্ট হয়। আপনি আমাকে নিয়ে যাবেন ওর কাছে? আমার কন্ট্রাক্টের মেয়াদ শেষ হতে আরো 10 দিন দেরি আছে। আগামী শনিবারে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থেকো তুমি সন্ধ্যে 7টায়। আমি নিয়ে যাব তোমাকে, কারণ আমার মনও বলছে ও তোমার টিয়া ছাড়া আর কেউ নয়। টিয়াকে শনিবার দিন দেখতে পাবে সেই আশা বুকে নিয়ে দোকানে ফিরে এলো পলাশ। 7টা দিন যেন মনে হচ্ছে 7টা বছর। অপেক্ষায় অপেক্ষায় 6টা দিন কেটে গেছে পলাশের। আগামীকাল শনিবার। কাল ওকে সঙ্গে করে নিয়ে যাবেন ভদ্রলোক সেই বিশেষ জায়গায়। নিজের নাম না বললেও নামের আদ্যক্ষর বলেছেন উনি। পলাশের কাছে উনি এখন এসএম। পরের দিনই ফোন করেছিলেন এসএম। জানতে চেয়েছিলেন, যদি মেয়েটি সত্যিই ওর টিয়া হয় তাহলে কি করবে পলাশ। পলাশ পরিষ্কার জানিয়েছিল, প্রতিশ্রুতি মতো ওকে বিয়ে করবে সে। উনি বলেছিলেন, তোমার সমাজ আছে, তাছাড়া তোমার মা ওর সম্বন্ধে সবকিছু জানতে পারলে মেনে নেবে ওকে? পলাশ দৃঢ়তার সাথে বলেছিল, আমার সমাজ বলে কিছু নেই, তাই সমাজের কথা আমি ভাবি না। তবে আমি সুখী হব জানলে মা অবশ্যই মেনে নেবে। এসএম বলেছিলেন, শুনে খুশি হলাম। এসএম মানে কি হতে পারে সে নিয়ে মাথা ব্যথা নেই পলাশের, কারণ ওনার পরিচয় নামে নয় কাজে পেয়েছে পলাশ। উনি শুধু একজন বড় শিল্পীই নন, একজন বড় মনের মানুষ। উনি পলাশের জন্য যা করতে চলেছেন তার কোনো তুলনা হয় না। কোনো কিছুর বিনিময়ে ওনার ঋণ শোধ করা যাবে না। সবকিছু প্ল্যান মাফিক হলে হয়তো ওখান থেকে কালই উদ্ধার করতে পারা যাবে টিয়াকে। এখন শুধু সময়ের অপেক্ষা। আজ থেকে 3 দিনের জন্য ছুটি নিয়েছে পলাশ। বাড়িতে রয়েছে বলে সেই সুযোগে নিজের ঘরটাকে একটু গুছিয়ে নিচ্ছে। মাকে সমস্তটা জানিয়েছে পলাশ। পলাশের মা বলেছেন, টিয়া স্বেচ্ছায় কোনো অন্যায় করেনি, ও তো মানুষের লোভের শিকার হয়েছিল। আমি ওকে বৌমা হিসেবে মেনে নেব। এখন মায়ের কীর্তিকলাপ দেখে অবাক না হয়ে পারছে না ও। এখনো জানে না পলাশ শেষ পর্যন্ত কি ঘটবে।
এদিকে সকাল থেকে মা ব্যস্ত হয়ে পড়েছে পলাশের বউকে বরণ করার জন্য বরণডালা সাজাতে। এমনকি নিজের বিয়ের বেনারসিটাও বার করেছে আলমারি থেকে। টিয়াকে শেষ দেখেছে পলাশ 7 বছর আগে। তখন ও ছিল কিশোরী, এখন যৌবনপ্রাপ্তা এক নারী। ছবিগুলোতে কি অপূর্ব লাগছে ওকে। তবে ওর মুখের সেই সারল্য রয়ে গেছে আজও। ওকে অপবিত্র বলে একবারও মনে হচ্ছে না পলাশের। দিনটা উত্তেজনায় ছটফট করেই কেটে গেছে। সন্ধে হতেই রাস্তার মোড়ে এসে দাঁড়িয়েছে পলাশ। ওর অপেক্ষার অবসান ঘটিয়ে এসএম এলেন ঠিক সময়ে। তবে উনি একা আসেননি আজ। ওনার ভালোবাসা সেই মানুষটাকেও সঙ্গে করে নিয়ে এসেছেন। এসএম জানালেন তিনি আগেই পতিতলায় মালকিন গঙ্গা মাসিকে একটা শর্ত দিয়েছিলেন, যদি 30,000 টাকা নিয়ে চাঁপারানীকে ছেড়ে দিতে রাজি হয় সে, তাহলে কোনো অশান্তি হবে না। আর যদি তা না করেন তাহলে এসএম তার পুলিশ অফিসার বন্ধু শরণাপন্ন হবেন। গঙ্গা মাসি ভয় পেয়েছিল, ভেবেছিল শেষে একুল ওকুল দুকুলই যাবে, তাই 30,000 টাকার বিনিময়ে চাঁপারানীকে ছেড়ে দিতে রাজি হয়েছে এক কথাতেই। পলাশ বাইরে অপেক্ষা করছিল। এসএম চাঁপারানীকে সঙ্গে নিয়ে বাইরে এলেন। পলাশকে দেখে চমকে উঠল শকুন্তলা ওরফে চাঁপারানী ওরফে টিয়া। পলাশদা, তুমি কেন এসেছো এখানে? তোমাকে এখানে মানায় না, যেমন মানায় না আমার এই দাদা ভাইকে। পলাশ বলল, তোর দাদা ভাইয়ের চেষ্টায় ফিরে পেয়েছি তোকে, তাই তো নিতে এসেছি। ডুকরে কেঁদে উঠল টিয়া। গ্রামের সবাই জানে আমার বিয়ে হয়ে গেছে। একটা বিয়ে দেওয়ার নাটক করে মা বাবা আমাকে বেচে দিয়েছিল একজনের কাছে, সে আবার বেচে দিল এই মাসির কাছে। তারপর এই নরকের মধ্যে কাটিয়ে দিয়েছি 4টে বছর। তুমি আমাকে নিয়ে কি করবে? পলাশ বলল, তোকে যে কথা দিয়েছিলাম বিয়ে করব বলে, ভুলে গেছিস সে কথা? টিয়া কাঁদতে কাঁদতে মাথা নাড়ল। না না, তা হয় না, আমি তো পতিতা। যদিও আজও শুধুই তোমাকেই ভালোবাসি আমি, তবু আমাদের বিয়ে করা ঠিক হবে না। এসএম বললেন, এখান থেকে আগে বেরিয়ে চলো তোমরা, তারপর কথা বলবে। কালীঘাটের মন্দিরে বিয়ের পর্ব মিটিয়ে টিয়াকে নিয়ে বাড়ি ফিরল পলাশ। এসএম আর তার ভাবি স্ত্রী ওদের বিয়ের সাক্ষী ছিলেন। ওদের ট্যাক্সিতে চাপিয়ে দিয়ে চলে গেছেন তাঁরা। তবে যাওয়ার আগে এসএম এর ভাবি স্ত্রী ওদের দুজনের হাতে আশীর্বাদ স্বরূপ 10,000 টাকা করে দিয়েছেন। আর এসএম দিয়েছেন দুজনের দুটো স্মার্টফোন। সেই সঙ্গে রেজিস্ট্রি ম্যারেজটা তাড়াতাড়ি করে ফেলতে বলেছেন এসএম। বরণডালা নিয়ে অপেক্ষা করছিলেন পলাশের মা। বস্তির আরো কয়েকজন মহিলা ছিলেন সঙ্গে। বরণের পর্ব মিটলে টিয়াকে নিয়ে ঘরে ঢুকলো পলাশ। টিয়া বলল, এটা কি তুমি ঠিক করলে পলাশদা? আমার মতো একটা নষ্ট মেয়েকে মন থেকে স্ত্রী হিসেবে মেনে নিতে পারবে কি তুমি? ওকে জড়িয়ে ধরে পলাশ বলল, আগে ওই দাদা ডাকটা ছেড়ে শুধু পলাশ বলতে শেখো। তোমার দাদা ভাইয়ের মতো আমিও বিশ্বাস করি, মানুষের দেহ অপবিত্র হয় না, অপবিত্র হয় মন। তুমি নিজেই বলেছ আজও তুমি আমাকেই ভালোবাসো, তাই এই নিয়ে আর কোনো কথা বলবে না তুমি কখনো। লজ্জা লজ্জা মুখ করে টিয়া বলল, আমি গ্রামের মেয়ে, তাই স্বামীর নাম ধরে ডাকা আমার একটুও পছন্দ ছিল না। আমি আমার মায়ের মতো ও গো হ্যাঁ গো বলেই ডাকবো কিন্তু তোমাকে। বেশ, তাই বলবে, কিন্তু এখন আমাকে যেতে হবে। মা বলেছে বিয়ের নিয়ম কানুন একেবারে ঠিকঠাক করতে হবে। আগামীকাল কাল রাত্রি, পরশু ফুলসজ্জা, ওই দিন নিজের করে পাবো তোমাকে। তাছাড়া মা চাইছে 30-35 জনকে নিয়ে ছোট্ট করে একটা অনুষ্ঠান করতে, তাই এখন আমি চললাম আমার দোকানের সকলকে নেমন্তন্ন করতে। আর পাশাপাশি বাড়ির কয়েকজনকে মা নিজেই নেমন্তন্ন করবে বলেছে। বিমলদা সব ব্যবস্থা করে দেবে বলেছে। ওর বড় ঘরটায় খাওয়া দাওয়া হবে। পলাশ ঘর থেকে বেরিয়ে গেল। অনেকদিন পর আজ যেন প্রাণ ভরে শ্বাস নিল টিয়া। ওই নরক থেকে যে জীবনে মুক্তি পাবে তা কখনো স্বপ্নেও ভাবেনি ও। এত সুখ লেখা ছিল ওর কপালে। ওর কাছে যিনি ঈশ্বর সেই দাদা ভাইয়ের উদ্দেশ্যে দুহাত তুলে প্রণাম জানালো টিয়া। মনে মনে মাথা নত করলো স্বামীর উদ্দেশ্যেও। এভাবে কথা দিয়ে কথা রাখতে পারে কজন? টিয়ার কাছে ওরাই তো ভগবান। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন।